যে 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত এই রাজ্য সরকারের ইনকাম বেড়েছে 5 গুণ, কিন্তু কর্মচারীদের বেতন সেভাবে বাড়েনি। কর্মচারীদের বেতন না বাড়ার অন্য একটা হিডেন এজেন্ডাও এই সরকার চালিয়ে যাচ্ছে। সেটা হলো যে কর্মচারীদেরকে যদি ডিএ থেকে বঞ্চিত করে রাখা যায়, তাহলে তার হাত ধরে রাজ্যের সমস্ত স্তরের কর্মচারীদেরকে কম বেতনে কাজ করানো যায় এবং আলটিমেটলি এই বাঙালি জাতিটাকে সস্তার শ্রমিকে পরিণত করা যায়, যে কাজটা এই সরকার খুব সুচারুভাবে বিগত 14 বছর মানে একটা অস্বস্তিদায়ক পরিস্থিতি আছে। উনি ভালো করেই জানেন যে আমাদের সামনে বসে যেসব গোল গোল কথাবার্তাগুলো বলেন, যেসব মিথ্যা কথাগুলো বলেন, সেগুলো বলতে পারবেন না। সেটা খুব ভালো করে উনি জানেন, সেই কারণেই হয়তো বসছেন। হ্যাঁ, এতদিন রিজার্ভ থাকাটা সত্যি করেই হতাশাজনক। যে দ্রুততার সাথে ওই বেঞ্চ এই মামলার শুনানি করেছিল, বিগত 3 বছর ধরে ঝুলছিল, তারপর আমরা যুক্ত হই মামলাতে, সংগ্রামী যৌথ মঞ্চ, এবং আমরা এই মামলাতে গোপাল সুব্রমণিয়ামজিকে নিয়ে পরে ঢুকি এবং আলটিমেটলি যেভাবে মামলাটা দ্রুত গতিতে এগিয়েছিল, আমাদের মনে হয়েছিল যে এই মামলা খুব দ্রুত শুনানি হয়ে পরে শেষ হয়ে যাওয়াটা উচিত, কিন্তু সেটা হয়নি। তবে আশা করছি যে এই 5 তারিখে সুপ্রিম কোর্ট খুলছে, এই 5 তারিখে খোলার পরই হয়তো রায় আসবে এবং সেই রায় আমাদের পক্ষেই আসবে। বলছি দাদা, মুখ্যমন্ত্রী একদিকে 252 কোটি টাকা খরচ করে দুর্গাপূজার শিলান্যাস করছে, জগন্নাথ মন্দির হচ্ছে, আরো বিভিন্ন যত খেলা মেলা সব কিছু হচ্ছে, কিন্তু বিয়ের বেলায় রাজ্য সরকারের কাছে টাকা নেই। কেন? এই টাকা না থাকার কথাটা কে বলছেন? মানে শুধু মুখ্যমন্ত্রী একাই বলছেন? এখন কিন্তু আর বলছেন না, এখন বলছেন যে কেন্দ্রের কাছে বকেয়া আছে। আগে বলতেন কথাটা যে আমাদের কাছে পয়সা নেই, কিন্তু আমরা তথ্য পরিসংখ্যান পেশ করার পরে সেই কথাগুলো বলা বন্ধ করে দিয়েছেন। আমরা কিন্তু এই যে সুপ্রিম কোর্টে আমাদের যে মামলা চলছিল, সেই মামলাতে কিন্তু আমরা বেশ কিছু তথ্য পরিসংখ্যানও তুলে ধরেছি, রাজ্য সরকারেরই পেশ করা তথ্য, এবং কোনো কিছু কতগুলো কেন্দ্র সরকারের পেশ করা তথ্য, সেই তথ্যগুলোকে আমরা তুলে ধরে দেখিয়েছি যে 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত এই রাজ্য সরকারের ইনকাম বেড়েছে 5 গুণ, কিন্তু কর্মচারীদের বেতন সেভাবে বাড়েনি। কর্মচারীদের বেতন না বাড়ার অন্য একটা হিডেন এজেন্ডাও এই সরকার চালিয়ে যাচ্ছে। সেটা হলো যে কর্মচারীদেরকে যদি ডিএ থেকে বঞ্চিত করে রাখা যায়, তাহলে তার হাত ধরে রাজ্যের সমস্ত স্তরের কর্মচারীদেরকে কম বেতনে কাজ করানো যায় এবং আলটিমেটলি এই বাঙালি জাতিটাকে সস্তার শ্রমিকে পরিণত করা যায়, যে কাজটা এই সরকার খুব সুচারুভাবে বিগত 14 বছর ধরে করে চলেছে। কিন্তু দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিয়ে মামলা, রায়ের রিজার্ভ আছে এখনো পর্যন্ত, পঞ্চায়েত থেকে বেতন পৌঁছানো কিন্তু আসেনি, রায়ের রিজার্ভ আছে। আর কতদিন? 3 মাস তো অলরেডি অতিক্রান্ত হয়ে গেল। হ্যাঁ, এতদিন রিজার্ভ থাকাটা সত্যি করেই হতাশাজনক। যে দ্রুততার সাথে ওই বেঞ্চ এই মামলার শুনানি করেছিল, বিগত 3 বছর ধরে ঝুলছিল, তারপর আমরা যুক্ত হই মামলাতে, সংগ্রামী যৌথ মঞ্চ, এবং আমরা এই মামলাতে গোপাল সুব্রমণিয়ামজিকে নিয়ে পরে ঢুকি এবং আলটিমেটলি যেভাবে মামলাটা দ্রুত গতিতে এগিয়েছিল, আমাদের মনে হয়েছিল যে এই মামলা খুব দ্রুত শুনানি হয়ে পরে শেষ হয়ে যাওয়াটা উচিত, কিন্তু সেটা হয়নি। তবে আশা করছি যে এই 5 তারিখে সুপ্রিম কোর্ট খুলছে, এই 5 তারিখে খোলার পরই হয়তো রায় আসবে এবং সেই রায় আমাদের পক্ষেই আসবে। কিন্তু দাদা, শুধুমাত্র 5 তারিখ বলে নেই, আগেও একাধিকবার একাধিক প্রমাণ আমরা দেখতে পেয়েছি। কিন্তু কর্মচারী সমাজ জানতে চাইছে, তারা বারংবার দেখতে পাচ্ছেন না, মেইল করছে প্রধান বিচারপতিকে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কোন অনুমান করে কোনো কথা বলা হয়েছিল কি? হয়নি। সুতরাং অন্য কারা কি অনুমান করলো এবং সেই অনুযায়ী কি হলো না হলো সেই দায়িত্ব তো আমরা নিতে পারবো না, আমরা বলিনি। আমরা আশা করছি যে এই মাসের সেকেন্ড উইকের মধ্যেই রায় আসবে, মানে এটা আমাদের ধারণা। দেখা যাক কি হয়। এই যে যেকোনো মামলা সুপ্রিম কোর্টে কেন বারংবার পিছিয়ে যায়? দেখুন, সুপ্রিম কোর্টে মামলার চাপ তো একটা আছেই, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। 140 কোটির দেশে যদি 32-33 জন বিচারপতি থাকেন, সেখানে দাঁড়িয়ে রাজ্যের দেশের মানুষ যদি ভাবে যে তাদের কাছ থেকে ন্যায় বিচার পাবে, তাদের কাছ থেকে দ্রুত বিচার পাবে, সেটা সম্ভব নয়। দেশের মানুষকে তাহলে যদি দ্রুত বিচার পেতে হয়, তাহলে দাবি তুলতে হবে যে অন্ততপক্ষে সুপ্রিম কোর্টে 100 জন বিচারপতি প্রয়োজন, তবে যদি মামলার শুনানি দ্রুত সম্ভব হয়, নাহলে সম্ভব নয়। পরবর্তী কর্মসূচি কি আছে? আমরা নতুন পে কমিশন গঠন সহ আমাদের যেসব বকেয়া দাবিগুলো আছে, প্রায় 6 লক্ষ শূন্য পদ, সেগুলোতে স্থায়ীভাবে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ। অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলো তাদের অস্থায়ী কর্মচারীদের প্রায় বিগত 6 মাস ধরে বেতন দিতে পারেনি, দেয়নি আর কি, দিতে পারেনি কথাটা ভুল বললাম, বেতন দেয়নি, তাদেরকে রেগুলারাইজ করার বিষয়, তার সাথে ডিএ, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা মাননীয় রাজ্যপালের হস্তক্ষেপ প্রার্থনা করেছি। উনি কবে ডেট দেন সেটা দেখার পরে আমরা ব্লকে ব্লকে
তারপরে সাব ডিভিশনে, এবং তারপরে আলটিমেটলি জেলাতে গিয়ে আমরা ডেপুটেশন দেব। এবং তারপরে আমরা 27 তারিখে মানে শহীদ মিনারে জমায়েতে ডাক দিচ্ছি, মহাসমাবেশে ডাক দিচ্ছি। তাতে যদি কাজ না হয়, এর মাঝখানে গণস্বাক্ষর কর্মসূচি চলবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কর্মচারীরা গণস্বাক্ষর করে জমা করবেন, এবং আলটিমেটলি এগুলো এসে পরে মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে, এবং সেই অনুযায়ী আমরা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ, প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমরা নবান্নের সামনে ধর্ণা কর্মসূচি নিচ্ছি। যদি তাতেও কাজ না হয় তাহলে তারপরে লাগাতার ধর্মঘটে নেওয়া হবে। নবান্নে পৌঁছাতে পারবেন? আগেও তো পৌঁছেছি, নবান্নের বাস স্ট্যান্ডে আমরা ঘাঁটি গেড়ে 2 দিন বসে থেকেছি, সুতরাং অসুবিধা হবে না, এবারও যাব। মুখ্যমন্ত্রীর সাথে কেন সরাসরি দেখা করছেন না দাদা? না, করছেন না নয়, মুখ্যমন্ত্রী কেন দেখা করছেন না আমাদের সাথে, সেটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করলে উনি বলতে পারবেন। আমাদের পক্ষ তার ভয় পাচ্ছেন? কোনো কোথাও না কোথাও তো একটা কাজ করছেই, সেটা মানে একটা অস্বস্তিদায়ক দায়ক পরিস্থিতি আছে। উনি ভালো করেই জানেন যে আমাদের সামনে বসে যেসব গোল গোল কথাবার্তাগুলো বলেন, যেসব মিথ্যা কথাগুলো বলেন, সেগুলো বলতে পারবেন না, সেটা খুব ভালো করে উনি জানেন। সেই কারণেই হয়তো বসছেন না। দাদা, এই যে একই কোর্টের বিভিন্ন মামলার যে আলাদা আলাদা রায়দান আমরা দেখতে পাচ্ছি, এসএসসি এক ধরনের রায়দান, অন্যদিকে প্রাইমারিতে মানবিকতা চলে আসে। বিভিন্ন ক্ষেত্রে এখন বর্তমানে মানবিকতা কাজ করছে। এই যে আমরা জিটিএ মামলার ক্ষেত্রে দেখতে পেলাম ডিভিশন বেঞ্চে মানবিকতা কাজ করছে, মানে বিচার ব্যবস্থা কি এখন মানবিকতায় চলছে? জানা নেই, মানে এক একটা একই ধরনের ঘটনাতে যখন এক একটা কোর্ট এক এক রকমের রায় দেয়, তখন বিচার ব্যবস্থার যে বিশ্বাসযোগ্যতা, সেটা নিয়ে তো কোথাও না কোথাও প্রশ্নচিহ্ন ওঠেই। সেটা বিচার ব্যবস্থাকে ভাবতে হবে যে তারা তাদের বিশ্বাসযোগ্যতাটাকে কিভাবে মানে এস্টাবলিশ করে রাখবে। কোথাও দুর্নীতি হওয়ার জন্য চাকরি চলে যাচ্ছে, প্যানেল বাতিল হচ্ছে, আবার কোথাও মানবিক কারণে জিটি এর ক্ষেত্রে যেমন স্টে পড়ে গেল। প্রাইমারির ক্ষেত্রে ঠিক একই। না, প্রাইমারি ক্ষেত্রে শুধুমাত্র যে মানবিক কারণে রায় হয়েছে সেটা কিন্তু বলাটা ভুল হবে। গোটা রায়টা হয়তো যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে শুধু মানবিক কারণে নয়। এখানে সেরকম ভাবে যদি প্রাইমারি মামলাটাকে বলতে যান, কোন রকম এভিডেন্স সেভাবে নেই যাতে করে প্যানেলটাকে বাতিল করা যেতে পারে। সুতরাং মানে প্রাইমারিটাকে এক করে দেখবেন। জিটি এর ক্ষেত্রে যেমন সে ব্যাপারটা আছে। তারপরে কেন দিয়েছে সেটা তো মানে বিচার ব্যবস্থার যারা সংশ্লিষ্ট, বিচার ব্যবস্থার সাথে যুক্ত লোকজন তারা বলতে পারবেন, আমরা কি করে বলতে পারি। না, একেবারেই শেষ প্রশ্ন। এই যে বিভিন্ন ভাবে আমরা ভাস্কর ঘোষকে দেখতে পাচ্ছি রাস্তায়, মাঠে, ময়দানে, রাজপথে আন্দোলনে, এই ভাস্কর ঘোষের উপরে একদিন আক্রমণ হচ্ছে, তার বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, একাধিক জিনিস দেখতে পাচ্ছি। এই ভাস্কর ঘোষ কি এবার পিছিয়ে আছে রাজপথ থেকে? আগামী বিধানসভা ভোট পর্যন্ত শুধু ভাস্কর ঘোষ একা নয়, ভাস্কর ঘোষরা তাদের রং দেখাবে, এটুকু বলতে পারি। বাকিটা থাক। আর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণটা এটাই এস্টাবলিশ করে যে আমরা এই রাজ্যের মানে এই রাজ্যের কাছে ভয় ধরানো একটা শক্তি, এটুকু প্রমাণ হয়। এবার নির্বাচনে বদল হবে? দেখুন, সরকার যদি আমাদের দাবি দাওয়া না মানে, আমরা অন্তত বদলের জন্য লড়াই করবো, এটুকু বলতে